সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 6-এর কোষে দেখি 20 নিয়ে, অর্থাৎ যে চ্যাপ্টারটা আমরা আজকে করব চ্যাপ্টারের নাম হলো কিন্তু বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। আজকে কিন্তু আমরা জ্যামিতির একটা পার্ট করব এবং যার নাম হলো বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। তাহলে আমাদের দেখো এখানে অনেকগুলো দেখো বক্স রয়েছে, দেখতে পাচ্ছ তো? সেই বক্সগুলোকে আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। এখানে দেখো বলেই দিয়েছে বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে এখান থেকে আমাদের উত্তর খুঁজতে হবে। তবে কি উত্তর খোঁজবার আগে আমাদেরকে তো পুরো ব্যাপারটা জানতে হবে যে বৃত্ত কি, তারপর বৃত্তের এই যেগুলো লেখা আছে না, এই যে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, এইগুলো তো আমাদের আগে একটু জেনে নিতে হবে, তারপর তো আমাদেরকে এর উত্তরগুলো করতে হবে, তাই না? তাহলে চলো আগে আমরা এই ব্যাপারটাকে একটু ভালো করে ডিটেলসে জেনে নিই, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমরা দেখব বৃত্ত কি। তাহলে দেখো বৃত্ত হলো, তোমরা সবাই জানো বৃত্ত হলো, খুব ভালো করে দেখবে, এইরকম একটা পুরো গোলাকার চিত্রকে আমরা কি বলে থাকি? বলে থাকি কিন্তু বৃত্ত, ঠিক আছে? এরকম একটা গোলাকার চিত্রকে আমরা কি বলে থাকি? বলে থাকি কিন্তু বৃত্ত। তো এইটাকে বৃত্তের আমরা কি বলে থাকি বলো তো? এটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলে থাকি, ঠিক আছে? ভাবো আমি কেন্দ্রের একটা নাম দিচ্ছি ও বলে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের বৃত্ত। এইবারে বৃত্তের মধ্যে না কি থাকে বলো তো? বৃত্তের মধ্যে এরকম অনেক লাইন থাকে, ঠিক আছে? দেখো এইরকম একটা লাইন থাকে, এই যে এরকম লাইন থাকে, এই লাইনগুলোকে আমরা কি বলি বলো তো? বৃত্তের এই যে লাইনগুলো, ভাবো এই একটা লাইন, এই লাইনগুলোকে আমরা বলে থাকি জ্যা। ভালো করে মনে রাখবে কিন্তু, এই লাইনগুলোকে আমরা কি বলে থাকি? বলে থাকি কিন্তু জ্যা, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা কি বলি? বৃত্তের কেন্দ্র, বোঝা গেল? আর এই লাইনগুলোকে আমরা বলে থাকি জ্যা। তাহলে একটা বৃত্তে এরকম অসংখ্য জ্যা কিন্তু থাকতে পারে, এই লাইনগুলোকে বলা হয় কিন্তু জ্যা। দেখো এই একটা জ্যা, এই একটা জ্যা। এবারে এই যে যত জ্যা রয়েছে না, এই জ্যাগুলোর মধ্যে সবথেকে বড় জ্যা কোনটা বলতে পারবে? সবথেকে বড় জ্যা, যে জ্যাটা কেন্দ্রের উপর দিয়ে যায়, এই দেখো এই যে কেন্দ্র দেখতে পাচ্ছ তো, কেন্দ্রের উপর দিয়ে যে জ্যাটা গেল, সেই জ্যাটা হলো এই সবগুলো জ্যায়ের মধ্যে বড়। দেখো এখানে অনেকগুলো জ্যা রয়েছে, দেখো এই একটা জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা, এইখানে একটা, এখানে একটা। এদের মধ্যে সব থেকে বড় জ্যা কোনটা বলো তো? যে জ্যাটা কেন্দ্রের উপর দিয়ে যায় সেই জ্যা হলো সব থেকে বড় জ্যা, ঠিক আছে? তাহলে আমি দেখো ঠিক এইটার পাশে এরকমভাবে লিখছি, কেন্দ্রের উপর দিয়ে, কেন্দ্রের উপর দিয়ে, উপর দিয়ে যে জ্যা, যে জ্যা যায়, যে জ্যা যায় সেটি সবচেয়ে বড়, সেটি সবচেয়ে বড় জ্যা। আমি এখানে লিখতে পারি সেটি সবচেয়ে কি বড় জ্যা, সেটি সবচেয়ে বড় জ্যা, ঠিক আছে? তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে সবচেয়ে বড় জ্যা কোনটা? সব থেকে বড় জ্যা হলো যে জ্যাটা কেন্দ্রের ওপর দিয়ে যায়, ঠিক আছে? এবং যে জ্যাটা কেন্দ্রের ওপর দিয়ে যায় অর্থাৎ সবচেয়ে বড়, সেই জ্যাকে আমরা কি বলি বলো তো? সেই জ্যাকে আমরা বলে থাকি কিন্তু ব্যাস, ঠিক আছে? সেই জ্যাকে আমরা কি বলি? বলে থাকি কিন্তু ব্যাস। তাহলে আবার আমি এখানে কি লিখতে পারি? সবচেয়ে বড় জ্যা, সবচেয়ে বড়, সবচেয়ে বড় জ্যা যেটা কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছে, তাকে সবচেয়ে বড় জ্যাকে আমরা বলবো, সবচেয়ে বড় জ্যাকে আমরা কি বলে ডাকবো? ব্যাস বলে ডাকবো, ঠিক আছে? ব্যাস বলি, ঠিক আছে? তাহলে আমি দেখো কি লিখলাম, সবচেয়ে বড় জ্যাকে আমরা কি বলি? ব্যাস। তাহলে দেখো এখানে দেখো অনেকগুলো কিন্তু জ্যা রয়েছে, এদের মধ্যে শুধুমাত্র ব্যাস আমরা কাকে বলবো? শুধুমাত্র ব্যাস কিন্তু আমরা বলবো যে লাইনটা কেন্দ্রের ওপর দিয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ সব থেকে বড় যে জ্যাটা সেটাই হলো কিন্তু এই বৃত্তের ব্যাস, বোঝা গেল? তাহলে এই যে লাইনটা খুব ভালো করে দেখো, এই যে লাইনটা যেটা কেন্দ্রের ওপর দিয়ে গেছে তার কিন্তু দুটো নাম রয়েছে, ঠিক আছে? তার ভালো নাম হলো ব্যাস, যেমন একটা মানুষের দেখবে হয় না যে ডাক নামও থাকে আবার ভালো নামও থাকে, তাই না? তাহলে এই ক্ষেত্রেও ঠিক বৃত্তের, খুব ভালো করে দেখো, বৃত্তের এই তো হলো কেন্দ্র,
কেন্দ্রের ওপর দিয়ে যে লাইনটা গেছে সেই লাইনের দুটো নাম। ভালো নাম কি? ভালো নাম হলো ব্যাস, ঠিক আছে। আর ডাকনাম কি? ডাকনাম হলো কিন্তু জ্যা, বোঝা গেল। আর অন্যান্যগুলোর একটাই নাম, এইগুলোর কিন্তু একটাই নাম, এইগুলোর নাম কিন্তু শুধুমাত্র জ্যা, বোঝা গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ব্যাস কোনটা আর জ্যা কোনটা। এইবারে চলো আমরা আরও কয়েকটা জিনিস দেখব। দেখো এই হলো একটা বৃত্ত, তোমরা দেখলে এই হলো একটা বৃত্ত, এইটা হলো কি? বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এই হলো বৃত্তের কেন্দ্র। এইবারে এই বৃত্তের কেন্দ্র থেকে খুব ভালো করে দেখবে পরিধি পর্যন্ত। পরিধি মানে কি? পরিধি মানে হলো এই গোলটাকে বলা হয় কিন্তু পরিধি, ঠিক আছে। এই গোলটাকে কি বলা হয়? আমি দেখো এখানে লিখে রাখছি, এই গোলটাকে বলা হয় কিন্তু পরিধি। তোমরা হয়তো বলতে পারো স্যার গোলটাকে তো বৃত্ত বলে। না, দেখো বৃত্ত কাকে বলে বলো তো? বৃত্ত মানে হলো এই যে কেন্দ্র, তারপর এই যে গোল মানে পরিধি, তারপর এই যে এটাকে বলে ব্যাসার্ধ, সবাইকে একত্রে বলা হয় কিন্তু বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে খুব ভালো করে দেখো, কেন্দ্র থেকে শুরু করে এই পরিধি পর্যন্ত এই লাইনটাকে বলা হয় কি বলো তো? বলা হয় কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে তোমরা বুঝতে পারলে ব্যাসার্ধ মানে কোনটা। তাহলে দেখো ব্যাস মানে কোনটা তোমাদেরকে আরেকবার বলে দিই। ব্যাস মানে হলো কেন্দ্রের ওপর দিয়ে এই যে লাইনটা যাচ্ছে এটাকে আমরা বলি ব্যাস, ঠিক আছে। কেন্দ্রের ওপর দিয়ে এই যে লাইনটা যাচ্ছে এটাকে আমরা বলি ব্যাস। আর ব্যাসার্ধ মানে হলো কেন্দ্র থেকে এই যে ব্যাসের অর্ধেকটা, এইটুকুনি হলো ব্যাসার্ধ, বোঝা গেল। এইটুকুনি হলো কি? এই যে যতটুকুনি আমি এরকম করছি এটা হলো ব্যাসার্ধ, বোঝা গেল। আবার এই সাইডে এইটা হলো এখান থেকে এতটা হলো ব্যাসার্ধ, বোঝা গেল। তাহলে পুরোটা হলো কি? ব্যাস। আর এখান থেকে এতটা অর্ধেক, ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ, বোঝা গেল। তাহলে আবার তোমরা এখান থেকে দেখো এটা কি? ব্যাসার্ধ, অর্ধেক, তাই জন্য ব্যাসার্ধ। পুরোটা হয়ে গেলে কি হবে? ব্যাস, বোঝা গেল। পুরো লাইনটা ব্যাস আর অর্ধেক লাইনটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারলে যে জ্যা কোনটা, ব্যাস কোনটা। ব্যাস মানে হলো এই পুরোটা, ব্যাসার্ধ কোনটা। এবারে দেখো খুব ভালো করে দেখবে, দেখো আমি যদি এইখানে একটা বৃত্তকে আঁকি না, দেখো এবারে দেখো ব্যাসার্ধ কিন্তু কেন্দ্র থেকে শুরু করে এই পরিধি পর্যন্ত যে কোনো দিকে হতে পারে। মানে ভাবো কেন্দ্র থেকে শুরু করে এইটা হতে পারে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত এই লাইনটা হতে পারে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত এই লাইনটা হতে পারে ব্যাসার্ধ, এই লাইনটা হতে পারে, এই লাইনটা হতে পারে। এরকমভাবে কিন্তু অসংখ্য ব্যাসার্ধ কিন্তু বৃত্তের মধ্যে থাকতে পারে, বোঝা গেল তো। তাহলে এইগুলো হলো কি? ব্যাসার্ধ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আরেকটা জিনিস লাস্ট আমরা একটু বুঝিয়ে বলবো, খুব ভালো করে এটা লাস্ট দেখে নাও। সেটা হলো দেখো এই হলো একটা বৃত্ত, ঠিক আছে। এইটাকে আমরা কি বলি? বৃত্তের কেন্দ্র, তাই তো। এটাকে আমরা কি বলি? বৃত্তের কেন্দ্র। এইটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। কারণ দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। আবার দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ, বোঝা গেল তো। তাহলে দেখো এখানে দুটো ব্যাসার্ধ রয়েছে, এই একটা ব্যাসার্ধ আর এই একটা ব্যাসার্ধ। আর এই যে একটা অংশ রয়েছে দেখতে পাচ্ছ তো, এই অংশটাকে আমরা বলি কিন্তু বৃত্তচাপ। দেখো বৃত্তচাপ মানে কি? এই রকম ধরনের দেখতে, এরকম ধরনের দেখতে কোনো জিনিসকে আমরা বলি বৃত্তচাপ, বোঝা গেল তো। তাহলে এই যে অংশটাকে আমরা কি বলি? বৃত্তচাপ। তাহলে দেখো এখানে একটা বৃত্তচাপ রয়েছে, আর দেখো এই একটা ব্যাসার্ধ রয়েছে আর এই একটা ব্যাসার্ধ রয়েছে। তাহলে দেখো একটা বৃত্তচাপ আর দুটো ব্যাসার্ধ দ্বারা তৈরি যে চিত্র তাকে আমরা কি বলি বলো তো? তাকে আমরা বলি কিন্তু বৃত্তকলা। এই অংশটাকে আমরা কি বলবো? বলবো কিন্তু বৃত্তকলা। তাহলে বৃত্তকলা মানে তোমরা বুঝতে পারলে তো। দেখো ঠিক একটা তরমুজ আকৃতির শেপ, বৃত্তকলা দেখতে কেমন হবে? তরমুজের মতো, ঠিক আছে। ভাবো ঠিক এরকম টাইপের এই রকম ধরনের শেপের কোনো জিনিসকে আমরা কি বলবো? বলবো বৃত্তকলা, বোঝা গেল। এইটা হলো ব্যাসার্ধ এই দুটো, আর এইটা হলো কি? এইটা হলো বৃত্তচাপ। এবারে বৃত্তচাপ কি সেটা আমি যদি তোমাদেরকে একটু বলি তাহলে ব্যাপারটা দেখে নাও। বৃত্তচাপ কি সেটা আমি একটু তোমাদেরকে বলছি। দেখো বৃত্তচাপ হলো কি বলো তো? ভাবো আমি যদি একটা বৃত্ত এখানে আঁকতে যাই, ভাবো এই হলো একটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। কেন্দ্রটা আমি আঁকলাম, এবার আমি বৃত্তটা আঁকবো। কেন্দ্রতে কম্পাসের কাঁটাটা বসালাম, এই তো। দেখো খুব ভালো করে দেখো, কম্পাসের কাঁটা বসিয়ে ভাবো এইটা হলো একটা বৃত্তচাপ, বোঝা গেল। দেখো এইখানে আমি এই হলো যতটুকুনি কাটলাম এটা হলো একটা বৃত্তচাপ,
ঠিক আছে, ভাবো এই এখান থেকে এতটা অবধি আমি কাটলাম, এটা হলো কি একটা বৃত্তচাপ। তো ভাবো আমি এই জায়গাটার নাম দিচ্ছি এ, আর এই জায়গাটাতে এই পয়েন্টের নাম দিচ্ছি বি বলে, আর এই পয়েন্টের নাম দিয়েছি এ বলে। তাহলে এটা হলো একটা বৃত্তচাপ, বুঝতে পারলে? আবার দেখো, আবার আমি এই কেন্দ্রটাতে বসাচ্ছি, ঠিক আছে, দেখো আবার আমি এই কেন্দ্রটাতে বসাচ্ছি, আবার আমি এতটা এরকম কাটছি। দেখো এবারে আমি কোথা থেকে কাটলাম, এই দেখো বি থেকে, দেখতে পাচ্ছ তো, এই দেখো বি থেকে এবার আমি এই এতটা অবধি কাটলাম, ঠিক আছে। তো ভাবো আমি এতটা অবধি কাটলাম, তাহলে এই যে বি থেকে আমি এবার এতটা অবধি কাটলাম, এই জায়গাটার নাম দিচ্ছি ডি বলে। তাহলে এই দেখো বি আর ডি একটা বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ মানে বুঝতে পারলে তো, তুমি কম্পাসের কাঁটা বসিয়ে যতটা এরকম দাগ কাটছো, এই একটা বৃত্তচাপ, বোঝা গেল? আমি এখানে কম্পাসের কাঁটাটাকে বসিয়েছিলাম, এই যে এই জায়গাটাতে আমি কম্পাসের কাঁটাটাকে বসিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এইখানে কম্পাসের কাঁটা বসিয়ে কী করলাম, এখানে এরকম একটা দিলাম, এটা হলো একটা বৃত্তচাপ। আবার দেখো এই তো কম্পাসের কাঁটা আমি এখানে বসলাম, বসে এরকম করলাম, এটা হলো একটা বৃত্তচাপ। এইগুলোকে বলা হয় বৃত্তচাপ। এবার তুমি যদি দেখো কম্পাসের কাঁটাটাকে ভাবো আমি এখানে বসালাম, বসিয়ে অনেকটা একেবারে কাটলাম, ভাবো অনেকটা, এই তো আমি ভাবো অনেকটা একেবারে এরমভাবে কেটে ফেললাম, অনেকটা একেবারে কেটে ফেললাম, ঠিক আছে। অনেকটা দেখো কেটে ফেললাম না, সেক্ষেত্রে আমরা যখন অনেকটা গোল করে ফেললাম, তখন তাকে আমরা কি বলবো বলো তো, তখন তাকে আমরা বলবো কিন্তু অধিচাপ, ঠিক আছে। বৃত্তচাপকে দুভাগে ভাগ করা হয়, অনেকটা যখন আমি কেটে ফেলবো তখন তাকে বলা হয় অধিচাপ। আবার কোনো একটা বৃত্তচাপ যখন আমি ছোট্ট কাটবো তখন তাকে বলবো উপচাপ। ভাবো আমি এখানে কম্পাসের কাঁটা বসাচ্ছি, দেখো এখানে কম্পাসের কাঁটা বসালাম, এইটুকুনি কাটলাম, এটাকে বলা হয় কি ছোট্ট কাটলাম, এটাকে বলা হয় কি উপচাপ, ঠিক আছে। তাহলে বৃত্তচাপ মানে কি, কম্পাসের কাঁটা বসিয়ে এই যে এইরকম এক একটা কেটে ফেলাকে বলা হয় কি বৃত্তচাপ, বোঝা গেল? আর অনেক বৃত্তচাপ একসঙ্গে জুড়ে জুড়ে একটা বৃত্ত তৈরি হয়, বোঝা গেল? আবার দেখো এই যে যেমন এই যে, আবার দেখো এই একটা বৃত্তচাপ, আবার দেখো এই একটা বৃত্তচাপ, দেখো এরকমভাবে বৃত্তচাপ কাটতেই থাকছি। আবার দেখো এই একটা বৃত্তচাপ। তাহলে অনেকগুলো বৃত্তচাপ মিলেই কিন্তু তৈরি হয় একটা বৃত্ত। তো তোমরা এখানে দেখো আরেকবার, দেখো এই তো কম্পাসের কাঁটা আমি বসালাম, দেখো এই একটা বৃত্তচাপ কাটলাম, আবার এই দেখো আবার একটা বৃত্তচাপ কাটলাম, ঠিক আছে। দেখো আবার একটা বৃত্তচাপ কাটলাম, তিনবার এই নিয়ে বৃত্তচাপ কাটলাম, আবার একটা বৃত্তচাপ কাটলাম, ঠিক আছে। একবার করে কাটছি আর সেটাকে আমরা বলছি কি বৃত্তচাপ। আবার দেখো আমি আবার দেখো এইখান থেকে একটা বৃত্তচাপ কাটলাম, দেখো তিন চারবার এরকম কেটে কেটে তৈরি করলাম একটা বৃত্ত। তাহলে অনেকগুলো বৃত্তচাপ মিলে তৈরি হয় কি, হয় কিন্তু একটা বৃত্ত। সেটা তিনটে বৃত্তচাপ হতে পারে, দুটো বৃত্তচাপ হতে পারে, এরকম মিলে তৈরি হয় বৃত্ত। আর যখন অনেক বড় একটা বৃত্তচাপ আমরা কেটে ফেলবো, অনেক বড়, এই যে দেখো এখানে যেমন অনেক বড় একটা বৃত্তচাপ কেটে ফেলেছি, তখন সেই বৃত্তচাপকে আমরা কি বলবো, অধিচাপ। আর যখন আমি ছোট বৃত্তচাপ কাটবো, ভাবো এখানে দেখো একটা ছোট বৃত্তচাপ কেটেছি, তখন তাকে আমরা কি বলবো, বলবো কিন্তু উপচাপ, ঠিক আছে। তখন তাকে আমরা কি বলবো, উপচাপ। তো আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এবার চলো আমরা বইয়ের মধ্যে যে অঙ্কগুলো করতে বলেছে সেইগুলো আমরা দেখি। তো দেখো বইয়ের মধ্যে প্রথমেই দেখো একের দাগে কি বলে দিয়েছে, বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে দেখো প্রথমেই কি বলে দিয়েছে, দেখো এখানে একটা বৃত্ত আঁকা আছে, তোমরা দেখতে পাচ্ছ তো একটা বৃত্ত আঁকা আছে। তো দেখো বলেছে ও বিন্দু হলো বৃত্তের, তাহলে বলো এই যে এই বিন্দুটা বৃত্তের কি হয়, আমরা জানি বৃত্তের হয় কিন্তু কেন্দ্র, ঠিক আছে। আমি এখানেই দেখো উত্তর কিন্তু লিখে ফেলছি। তারপরে বলো কি রয়েছে, রয়েছে বিয়ের দাগে ও কিউ সরলরেখাংশ বৃত্তের, দেখো এই হলো ও আর এই হলো কিউ, দেখতে পেয়েছো তো। দেখো তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাকে কি বলবো আমরা, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনকে আমরা বলবো ব্যাসার্ধ, ঠিক আছে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত লাইনকে আমরা কি বলি, বলি কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে। চলো সি এর দাগে কি বলেছে, পি কিউ সরলরেখাংশ বৃত্তের কি, তাহলে দেখো পি কিউ, দেখো এই হলো পি, দেখতে পাচ্ছ তো, পি থেকে পুরো এই লাইনটা, দেখো এই যে লাইনটা কেন্দ্রের ওপর দিয়ে পুরো একদম দেখো একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যাচ্ছে, এই লাইনটাকে আমরা কি বলি, পি কিউ সরলরেখাংশকে বৃত্তের আমরা কি বলবো, বলবো কিন্তু ব্যাস, ঠিক আছে। এখানে আমরা এটাকে কি বলবো, বৃত্তের ব্যাস, ঠিক আছে। সি এরটা হবে কিন্তু ব্যাস, আমি এইখানটায় আবার একবার লিখে রাখছি, হ্যাঁ ব্যাস বলে। তারপরে দেখো ডিতে কি বলেছে, ওপি সরলরেখাংশ হলো বৃত্তের, তাহলে তোমরা বলো তো ওপি কি হবে, দেখো এই ও আর এই হলো পি, তাহলে এই দেখো ও মানে কেন্দ্র, পি
পি অবধি যাচ্ছে মানে পরিধি পর্যন্ত যাচ্ছে, তাহলে কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত লাইনকে আমরা কি বলি, বলি কিন্তু ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ওপি হলো বৃত্তের কি, ওপি হলো কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল? তারপরে দেখো ইতে কি বলে দিয়েছে, এম এন সরল রেখাংশ হলো বৃত্তের, তাহলে তোমরা বলো এম এনটা কি বৃত্তের, এই যে এই লাইনগুলোকে আমরা কি বলি, এক্ষুনি বলেছি এই লাইনগুলোকে আমরা বলি কিন্তু জ্যা। ঠিক আছে, তাহলে দেখো ই এরটা হবে কিন্তু, আমি এইখানে লিখছি হ্যাঁ, জ্যা বলে, ই এরটা হবে জ্যা। তারপরে দেখো বলে দিয়েছে এফ এর দাগে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, এম ও এন বিন্দু দুটি বৃত্তকে কি ভাগে ভাগ করেছে, এটা তোমরা একটু খাতার মধ্যে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো এই তো হলো একটা বৃত্ত, তো দেখবে এইখানে দেখবে লেখা রয়েছে কি এম আর এন, দেখবে এই লেখা রয়েছে এম আর এইখানে দেখবে লেখা রয়েছে এন, তাই তো। তারপরে এখানে দেখবে লেখা রয়েছিল কি ও, এরকমভাবে লেখা আছে। তো দেখো খুব ভালো করে দেখো, যদি আমি কম্পাস দিয়ে ভাবো, কম্পাসের কাঁটাটাকে আমি এইখানে বসিয়েছি, দিয়ে পেন বা পেন্সিল দিয়ে আমি যদি পুরো এই রকমভাবে এতটাকে আঁকি, তাহলে এই এতটা চাপ যদি আমি একেবারে এঁকে ফেলতে পারি, কম্পাসের কাঁটাকে এখানে বসিয়ে আমি যদি পুরো এতটা এরকমভাবে এঁকে ফেলতে পারি, দেখো আমি যদি পুরো এরকমভাবে এতটাকে একদম এঁকে ফেলতে পারি, এইরকমভাবে এতটা অবধি চলে আনতে পারি, তাহলে এই চাপটাকে আমরা কি বলবো, এই যে এইখান থেকে এই পুরো এই চাপটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু অধিচাপ। ঠিক আছে, কি অধিচাপ। আর দেখো এইখান থেকে এইটুকুনি কি চাপ, এই যে এইখান থেকে এইটুকুনি ছোট্ট এই চাপটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু উপচাপ, তাই না। তাহলে দেখো এই যে লাইনটা এম এন, মানে এই লাইনটা এই বৃত্তটাকে দেখো দুটো চাপে বিভক্ত করেছে। দেখো এই তো এম এন, এই রেখাটা কি করেছে, এই বৃত্তটাকে দুটো চাপে বিভক্ত করেছে। এই সাইডটা হলো অধিচাপ আর এই ওপরের সাইডটা হলো কি উপচাপ, আর মাঝখানে এই রেখাটা, তাহলে এই রেখাটা দুটো ভাগে ভাগ করেছে, এই দিকটা অধিচাপ আর এই দিকটা, এই যে এই দিকটা কি, এই দিকটা হলো কিন্তু উপচাপ। বোঝা গেল? তাহলে এখানে কি বলেছে আমাদেরকে এখানে বলে দিয়েছে যে, খুব ভালো করে কিন্তু এখানে দেখবে, বলেছে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশে ভাগ করেছে, তাহলে দুটো কি হবে, চাপে ভাগ করেছে। ঠিক আছে, দুটো চাপে ভাগ করেছে, জায়গা নেই বলে আমি এই জায়গাটাতে লিখছি, তোমরা বক্সের মধ্যে কিন্তু লিখবে চাপে। তারপরে দেখো কি বলে দিয়েছে, বলেছে দেখো এস আর বৃত্তচাপ, এস ও আর ও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো, তাহলে দেখো বলে দিয়েছে এস আর মানে তোমরা দেখতে পাচ্ছ তো, এই দেখো এইটা হলো এস আর, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলি, ছোট্ট ছোট্ট এই জায়গাগুলোকে আমরা বলি বৃত্তচাপ। ঠিক আছে, এখানেও বলে দিয়েছে এস আর বৃত্তচাপ, এস ও আর ও, দেখো এই যে এস ও, এই লাইনটা হলো এস ও, তাহলে দেখো এস ও কি, দেখো এই যে ও থেকে এস পর্যন্ত এই লাইনটা হলো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটা ব্যাসার্ধ। আবার দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটা হলো ব্যাসার্ধ, তাহলে দেখো এই যে এস ও আর ও, ঠিক আছে, এই দুটো লাইনই হলো ব্যাসার্ধ, তাহলে এই দুটো লাইন মানে এই দুটো ব্যাসার্ধ আর এই এস আর বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রটাকে, অর্থাৎ এই জায়গাটাকে আমরা কি বলবো, এই জায়গাটাকে আমরা বলবো কিন্তু বৃত্তকলা। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু মনে রাখবে। দেখো এই যদি একটা বৃত্ত হয়, ঠিক আছে, এই যদি একটা বৃত্ত হয়, তাহলে এই হলো, আমি যদি এরকমভাবে নাম দিই, ঠিক আছে, এই জায়গাটা হলো এস, তাহলে ও এস একটা ব্যাসার্ধ, আর এই জায়গাটা আমি যদি নাম দিই আর বলে, তাহলে দেখো ও আর একটা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ও এস একটা ব্যাসার্ধ, ও আর একটা ব্যাসার্ধ, আর এই জায়গাটা হলো কি, এই জায়গাটা হলো এস আর হলো কি বৃত্তকলা, বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপ এস আর বৃত্তচাপ আর এসও ব্যাসার্ধ এবং আরও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ এই জায়গাটাকে আমরা কি বলবো, এই জায়গাটাকে আমরা বলবো কিন্তু বৃত্তকলা। ঠিক আছে, বৃত্তকলা বলবো। তাহলে এখানেও ঠিক আমরা তাই লিখে দেবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে আমরা কি লিখব, বৃত্তকলা, সমতলিক চিত্রটাকে আমরা বলবো কি বৃত্তকলা। বোঝা গেল? চলো তারপরে আমরা চলে আসবো এইচের দাগে। কি বলেছে, পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান ভাগে ভাগ করেছে তাকে আমরা কি বলবো। দেখো আমি যদি আরেকবার এখানে আঁকি, এই যে বৃত্তটা এখানে আঁকা রয়েছে, আমি যদি এখানে একবার আঁকি, বলে দিয়েছে দেখো পি কিউ,
দেখো এই হলো পি আর এই হলো কিউ, তো তাহলে দেখো বলে দিয়েছে পি কিউ ব্যাসের, ঠিক আছে, পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি, এই হলো প্রান্তবিন্দু, এই হলো কিউ এর প্রান্তবিন্দু আর এই হলো পি এর প্রান্তবিন্দু। তাহলে কি করেছে, এই লাইনটা এইটাকে একটা ভাগে ভাগ করেছে, আবার এইটাকে আগে একটা ভাগে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে কি করলো, এই বৃত্তটাকে, এই ব্যাসটা কিন্তু কি করলো, দুভাগে ভাগ করলো, ঠিক আছে। তো দুভাগে ভাগ করলে তাকে আমরা কি বলবো, দেখো এটা হলো একটা গোটা বৃত্ত, এটা হলো একটা গোটা বৃত্ত, মাঝখান থেকে যদি আমি একটা দাগ কেটে দিই তাহলে এইটা একটা হয়ে যায় অর্ধবৃত্ত, দেখো এইটা হলো একটা অর্ধবৃত্ত, এটা হলো একটা অর্ধবৃত্ত, ঠিক আছে। অর্ধবৃত্ত মানে কি, জাস্ট এইটুকুনি অংশকে আমরা বলি কিন্তু অর্ধবৃত্ত, বোঝা গেল তো। আবার ভাবো এইটুকুনি একটা, এটাও হলো একটা অর্ধবৃত্ত, বোঝা গেল। তাহলে এখানেও কি বলে দিয়েছে দেখো, দেখো এইখানেও বলে দিয়েছে যে পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি, এই যে পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি অংশে ভাগ করেছে, যে দুটি অংশে ভাগ করেছে, অর্থাৎ দেখো উপরে একটা ভাগ দেখো রয়েছে, এই যে এই একটা ভাগ, এই একটা ভাগে ভাগ করেছে, আবার দেখো নিচে একটা ভাগে, এই যে এই একটা ভাগে, দুটো ভাগে ভাগ করে দিল না, এই যে এই লাইনটা, এই পি কিউ লাইনটা উপরের একটা ভাগ করে দিল, নিচের একটা ভাগ করে দিল। তাহলে এই ভাগগুলোকে কি বলবো, নিচের এই ভাগটাকে আমরা কি বলবো, বলবো অর্ধবৃত্ত, আবার উপরেও একটা অর্ধবৃত্ত করে দিল। তাহলে পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে কি, অর্ধবৃত্ত। তাহলে আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু অর্ধবৃত্ত, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল একের দাগেরটা। এবারে আমরা চলে আসবো দুয়ের দাগেরগুলোতে। তো দেখো এবারে দুয়ের দাগে দেখো বলে দিয়েছে ঠিক বাক্যের পাশে রাইট ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বসাই। তাহলে দেখো এর দাগে কি বলে দিয়েছে, বৃত্তের সব ব্যাসই জ্যা, ঠিক আছে। তো বৃত্তের সব ব্যাসই কি সত্যি জ্যা, তো দেখবে আমি তোমাদেরকে যখন প্রথমেই একদম করিয়েছিলাম তখন দেখবে আমি তোমাদেরকে এই ছবিটায় দেখবে একটা জিনিস লিখিয়েছিলাম, কি লিখিয়েছিলাম, যে খুব ভালো করে দেখবে এই যে লাইনটা, এই যে লাইনটা বৃত্তের হয় না, এই তো বৃত্তের কেন্দ্র, কেন্দ্রের উপর দিয়ে যে লাইনটা যায় তাকে আমরা কি বলি, জ্যাও বলি, আবার ব্যাসও বলি। দেখবে আমি বলেছিলাম ওর একটা ভালো নাম আছে যাকে আমরা বলি ব্যাস, আবার ওর একটা ডাক নাম আছে যাকে আমরা বলি জ্যা। তাহলে কেন্দ্রের ওপর দিয়ে যে লাইনটা তাকে আমরা কি বলি, ব্যাসও বলি, আবার জ্যাও বলি। তাহলে ব্যাসকেই আমরা কি বলে থাকি, জ্যা বলে থাকি, তাই না। তাহলে ব্যাসই হলো কি, জ্যা। তাহলে যত বৃত্তের এরকম ব্যাস আছে না, যত এরকম বৃত্তের ব্যাস রয়েছে সব ব্যাসগুলোই কি, জ্যা। এই যে এই বৃত্তের এই যে দেখো যে ব্যাসটা, সেটা তো অবশ্যই একটা জ্যা, তাই না। তাহলে যত ব্যাস রয়েছে তারা কিন্তু সবাই জ্যা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কি করব, সব বৃত্তের কি বলে দিয়েছে, যে আমি যদি দেখো এখানে দেখি যে বলে দিয়েছে সব ব্যাসই জ্যা, তো অবশ্যই তাই জন্য এটা রাইট মারবো। তারপরে দেখো কি বলে দিয়েছে, বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস। আচ্ছা, তাহলে এই যে জ্যাগুলো রয়েছে, এই জ্যাগুলো কি ব্যাস, এই জ্যাগুলোকে তো আমরা ব্যাস বলতে পারবো না, এই জ্যাগুলোকে আমরা ব্যাস বলতে পারবো না, কেবলমাত্র কেন্দ্রের ওপর দিয়ে যে জ্যাটা যাবে তাকেই আমরা ব্যাস বলতে পারবো, কিন্তু এই জ্যাগুলোকে আমরা ব্যাস বলতে পারবো না। তার মানে কি, সব জ্যা কিন্তু, এই জ্যাগুলো কিন্তু ব্যাস নয়, ঠিক আছে। ব্যাসটা জ্যা হতে পারে কিন্তু জ্যাগুলো কিন্তু ব্যাস নয়, ঠিক আছে। তাহলে বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস কিন্তু নয়, তাই জন্য এখানে আমরা কি দেবো, কাটা চিহ্ন দেব, বোঝা গেল। তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে, তারপরে দেখো এখানে বলে দিয়েছে সি এর দাগে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের কি বলে দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমি যদি এখানেই একটা ছবি এঁকে দিই তাহলে দেখো এই যে এইটা, এই লাইনটাকে আমরা কি বলি, বলি কিন্তু ব্যাসার্ধ, ব্যাসটা হবে কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ, বোঝা গেল। আমি যদি এখানেও আঁকি তাহলেও তোমরা দেখো, এই তো, তাহলে দেখো এই হলো ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধের মাপ যদি হয় ভাবো 6, তাহলে ব্যাস কত হবে, পুরো লাইনটা হবে কিন্তু 6-এর ডবল মানে 12 হবে, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। তাহলে আবার দেখো কোনোভাবে ব্যাসার্ধের মাপ যদি হয় ভাবো 5, তাহলে ব্যাসের মাপ কত হবে, অর্থাৎ পুরো মাপটা কত হবে, ব্যাসার্ধের যে মাপটা ছিল 5 তার ডবল মানে দ্বিগুণ হয়ে কত হবে, এখান থেকে এতটার মাপ হবে কিন্তু 10, বোঝা গেল। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি,
তাহলে এখানে আমরা কি বলতে পারি যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, এটা রাইট হবে। ডি এর দাগে দেখো কি বলেছে, বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। দেখো এই যে বৃত্তকলাটা দেখো, এই যে দেখেছো তো, এই যে ও এস আর, এটা কি বৃত্তের মধ্যেই তো রয়েছে, তাহলে এটা বৃত্তাকার ক্ষেত্রেরই তো অংশ, তাহলে রাইট দেবো। তারপরে দেখো বলেছে বৃত্তচাপ বৃত্তের অংশ, তাহলে অবশ্যই এই যে বৃত্তচাপ, এই তো একটা বৃত্ত, বৃত্তচাপ মানে ভাবো এইখান থেকে এই এতটা, তো এটা তো একটা বৃত্তেরই অংশ, তাই না? এই যে বৃত্তচাপটা এটা তো বৃত্তেরই একটা অংশ, এই যে এস আর বৃত্তচাপটা, তাই না? তাহলে দেখো আমরা এখানে লিখবো বৃত্তেরই অংশ, রাইট মারবো। তারপরে দেখো বলেছে বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে বৃত্তের এই কেন্দ্রটা হলো কি বৃত্তেরই মধ্যে থাকা একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে এটাও হবে রাইট। এবং লাস্টে দেখো বলেছে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি। তো এই জায়গাটাকে আমরা একটু ভালো করে বুঝে নিই। তো দেখো এই তো একটা বৃত্ত, তো ব্যাস মানে আমরা কোনটা জানি, কেন্দ্রের ওপর দিয়ে যে সরলরেখাটা যায় তাকে আমরা বলি ব্যাস, তাহলে এই হলো একটা ব্যাস। আবার দেখো কেন্দ্রের ওপর দিয়ে এই সরলরেখাটাও একটা ব্যাস, তাহলে দেখো এই ব্যাসটা আর এই ব্যাসটা কিন্তু একে অপরকে এখানে ছেদ করলো, দেখো ছেদ করে গেল মানে পরস্পর ছেদি। আবার দেখো আমি যদি বলি দেখো এই একটা ব্যাস, তাহলে এই ব্যাসটাও দেখো কি এই দুটো ব্যাসকে কী করলো এখানে ছেদ করলো, তাহলে সবাই প্রত্যেকটা ব্যাস কিন্তু প্রত্যেককে ছেদ করে যাচ্ছে, তাহলে সত্যিই তো এই বৃত্তের ব্যাসগুলো কি যে কোনো ব্যাসগুলো দুটো ব্যাস অবশ্যই কী হবে পরস্পর ছেদি, তাহলে এখানে কী হবে রাইট হবে, বোঝা গেল। তারপরে দেখো এবারে 3 দাগে বলেছে প্রচণ্ড ইম্পর্টেন্ট, বলেছে কি বলে দিয়েছে, একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে বলেছে, এবং ওই বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ জ্যা ব্যাস বৃত্তচাপের নাম দিয়ে চিহ্নিত করি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমেই তাহলে দেখো আমাদেরকে এখানে কি বলে দিয়েছে যে 3 সেমি দৈর্ঘ্য, 3 সেমি, তাহলে 3 সেমির আমাদেরকে একটা মাপ নিতে বলেছে, তাহলে এই দেখো এই হলো 0 থেকে তোমরা এই দেখো এই 3 পর্যন্ত মাপ নেবে, ঠিক আছে? এরকম মাপ নিয়ে নেবে। এইবারে কি করব আমরা বৃত্ত আঁকবো, ঠিক আছে? তাহলে দেখো এইখান থেকে মাপ নেওয়া শুরু করলাম, তো আমি এই জায়গাটায় নাম দিচ্ছি ও বলে, ঠিক আছে? এইটা হলো বৃত্তের কেন্দ্র, তাহলে আমি কম্পাসের কাঁটাকে এই জায়গাটাতে বসাচ্ছি, ঠিক আছে? এবং আমি পেনটাকে কোথায় নেব, এই পেনটাতে নিচ্ছি, ঠিক আছে? এরকম নিলাম, নিয়ে এবারে কী করব আমি একটা বৃত্ত আঁকবো, ওকে? তো দেখো এই যে এইগুলোকে বলা হয় বৃত্তচাপ, দেখো এই একটা এরকম আঁকলাম, এটা হলো একটা বৃত্তচাপ। আবার দেখো এই যে এই একটা কি আঁকলাম, আবার একটা বৃত্তচাপ, এই নিয়ে দুটো বৃত্তচাপ আঁকলাম। তারপরে দেখো আবার আমি দেখো আরেকটা বৃত্তচাপ আঁকলাম, 3টে বৃত্তচাপ আঁকলাম। তারপরে দেখো আবার আমি এই যে এইখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, তাহলে টোটাল 4টে বৃত্তচাপ নিয়ে কিন্তু বানালাম কি একটা বৃত্ত। তাহলে এই হলো একটা বৃত্ত, এবং এই যে বৃত্তটা এইটা হলো কি এই যে ও থেকে, আর এখানটা আমি ভাবো নাম দিচ্ছি এ বলে, তাহলে ও থেকে এ পর্যন্ত কি এই ও এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এবারে আমি যদি ভাবো এই লাইনটাকে পুরো করে দিই, ভাবো এই লাইনটাকে পুরো করে দিলাম আর এখানে নাম দিলাম বি বলে, তাহলে দেখো এই লাইনটা কি হয়ে গেল বৃত্তের ব্যাস হয়ে গেল, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। এবারে আমি একটা জ্যা আঁকি, তো জ্যা, তাহলে ভাবো আমি এইখানে একটা জ্যাকে আঁকলাম, এই যে ভাবো আমি এরকম একটা জ্যা আঁকলাম, ঠিক আছে? তারপরে আর কি কি এখানে আমাদেরকে চিহ্নিত করতে বলে দিয়েছে, বৃত্তচাপ, ঠিক আছে? বৃত্তচাপ, তো আমি এখানে আরেকটা এরকম ব্যাসার্ধ আঁকি, ঠিক আছে? আমি আরেকটা এরকম ব্যাসার্ধ আঁকলাম, আবার দেখো আমি এইখান থেকে আবার একটা ব্যাসার্ধকে আঁকছি, ঠিক আছে? এরকম ব্যাসার্ধ আঁকলাম। আর তো এই জায়গাটাতে আমি একটা নাম দিচ্ছি, ভাবো আমি দিচ্ছি এস, আর এই জায়গাটাতে টি, তাহলে এই যে এস থেকে টি পর্যন্ত এটা হলো কি, এটা হলো একটা বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে আমি এক এক করে লিখি, তাহলে কেন্দ্রতে আমি কি লিখব, এই বৃত্তটার কেন্দ্রের নাম কি বলো, কেন্দ্রের নাম হলো দেখো ও, তাই না? ব্যাসের নাম কি তোমরাই আমাকে বলো, ব্যাস, ব্যাসের নাম কি? ব্যাসের নাম হলো এই যে দেখো এই যে বি থেকে এ বা এ থেকে বি বলতে পারো, তাহলে ব্যাস হলো কি এ বি। আচ্ছা জ্যায়ের একটা নাম দিই, এম এন বলে নাম দিলাম, ঠিক আছে? তাহলে জ্যায়ের নাম কি তোমরাই বলো, জ্যা, দেখো জ্যা হলো এম এন, এটাও হলো একটা জ্যা, ঠিক আছে? আবার এই লাইনটাও কিন্তু হলো একটা জ্যা, এ বিও হলো একটা জ্যা, ঠিক আছে? আচ্ছা ব্যাসার্ধ কোনটা কোনটা হবে তোমরা আমাকে বলো, ব্যাসার্ধ কোনটা কোনটা হবে? দেখো ব্যাসার্ধ মানে হলো কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত এই লাইনটা ব্যাসার্ধ, অর্থাৎ ও এ ব্যাসার্ধ।
তারপরে দেখো কেন্দ্র থেকে শুরু করে এই যে এই লাইনটা হলো একটা ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ। তারপরে দেখো এখান থেকে এই যে কেন্দ্র থেকে শুরু করে এইটা হলো একটা ব্যাসার্ধ, যেটার নাম হলো কি এস ও। তারপরে দেখো কেন্দ্র থেকে শুরু করে এই লাইনটা অর্থাৎ ও টি, এইটা হলো একটা ব্যাসার্ধ। বোঝা গেল তো? এবারে লাস্ট আমরা যেটা চিহ্নিত করব সেটা হলো কি বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ দেখো এই যে এস থেকে টি, এইটাই হলো একটা বৃত্তচাপ। তাহলে আমরা লিখব কি এস টি। তাহলে দেখো আমরা কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ সব কিন্তু চিহ্নিত করে দিলাম। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল 3-এর দাগের অঙ্কটা। এইবারে আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কতে। তো দেখি 4-এর দাগের অঙ্কতে আমাদেরকে কি বলে দিয়েছে। তো দেখো 4-এর দাগের অঙ্কতে বলে দিয়েছে পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং এবং উপবৃত্তাংশে সবুজ রং দিয়ে। অধিবৃত্ত মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম, এই যে বেশিরভাগটা, এই যে এই দেখো এই এ থেকে বি পর্যন্ত, বুঝতে পারলে তো? এই যে এ থেকে বি পর্যন্ত এইটা হলো কি অধিচাপ বা অধিবৃত্তাংশ। ঠিক আছে, তো এই অধিবৃত্তাংশে আমরা কি রং করব কিন্তু এই জায়গাটাতে হলুদ রং। ঠিক আছে, হলুদ রং। আর যেটা উপচাপ মানে এই যে উপবৃত্তাংশ, এই উপচাপ, এই উপবৃত্তাংশ, এই জায়গাটাতে আমরা কি করব, এই জায়গাটাতে কিন্তু আমরা করব সবুজ রং। ঠিক আছে, এই হয়ে গেল, তোমরা বাড়িতে করবে। 5-এর দাগেরটায় দেখো বলে দিয়েছে কোনো দুটি, খুব ভালো করে দেখবে, কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি এবং 4 সেমি হলে ওই বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে লিখি। তাহলে দেখো দুটো বৃত্ত রয়েছে, খুব ভালো করে দেখবে, দুটো বৃত্ত রয়েছে এরকমভাবে দুটো বৃত্ত রয়েছে। এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 2। তাহলে বলো তো ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো ব্যাসার্ধের মাপ যা হবে, ব্যাসটা কী হবে, তার ডবল হবে, মানে 2-এর ডবল কত হবে, 4 হবে। বোঝা গেল? তাহলে আবারও দেখো এখানে ভাবো এই একটা বৃত্ত রয়েছে, ভাবো এইটুকুনি যদি হয় 2, তাহলে এই পুরো লাইনটা কত হবে, এই পুরো লাইনটা তাহলে কত হবে, এইখান থেকে এইটুকুনি যদি হয় 2, তাহলে এইখান থেকে পুরো এতটা হবে কি 2-এর ডবল। বোঝা গেল? আবার একইভাবে দেখো এই বৃত্তটার ব্যাসার্ধ যদি হয় 4, তাহলে ব্যাসটা কত হবে, ব্যাসটা হবে কিন্তু ব্যাসার্ধের ডবল, মানে কি 4-এর ডবল অর্থাৎ 8। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখব 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত হবে। তাহলে দেখো ব্যাসার্ধ যদি হয় 3, এই 2 হয়, ব্যাসার্ধ যদি হয় 2, তাহলে তার ডবল করলেই পেয়ে যাব কি আমরা, ব্যাস। বোঝা গেল? তার ডবল করব অর্থাৎ কত হবে, হবে কিন্তু 4 সেমি। ঠিক আছে, 4 সেমি বলে আমি এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এইবারে দেখো 4 সেমি যদি বলি আমি, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আবার দেখো আমি যদি লিখি 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস। তাহলে এবারে তোমরা আবার আমাকে বলবে যে ব্যাসার্ধ যদি হয় 4, তাহলে ব্যাসটা কত হবে, ডবল করে দেবো, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে 8 সেমি হয়ে যাবে, তাই না? তাহলে এই হয়ে গেল। চলে আসবো আমরা এবারে 6-এর দাগে। তো দেখি 6-এর দাগে কি বলে দিয়েছে। তো দেখো 6-এর দাগে বলে দিয়েছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে। তাহলে বলে দিয়েছে বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা, কেন্দ্রের ওপর দিয়ে যে জ্যাটা যায় সেটাই হলো বৃহত্তম জ্যা। অর্থাৎ বৃহত্তম জ্যাকে আমরা কি বলি, বৃহত্তম জ্যা মানে কি, বৃহত্তম জ্যা মানে হলো ইজুকাল টু ব্যাস। তার মানে ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 10 সেমি। ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি। তাহলে তোমরাই আমাকে বলো পুরো লাইনটা যদি হয় 10, মানে ব্যাসটা যদি হয় 10, তাহলে ব্যাসার্ধটা কত হবে, অর্থাৎ কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এইটুকুনি কত হবে। পুরোটা যদি হয় 10, তাহলে ব্যাসার্ধটা কী হবে, 10-এর হাফ, অর্ধেক, 10-এর অর্ধেক কত, 5। বোঝা গেল? তাহলে আমরা কি লিখব, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখব বৃত্তের কি লিখব, ব্যাসার্ধ কি হবে, বৃত্তের ব্যাসার্ধ কিন্তু হবে 10-এর হাফ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 10কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 5 সেমি। এই হয়ে গেল আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ।